নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল বাইশ বর্ধমান। আমি অলোক রঞ্জন। আজকে পার্ট 7 নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, পার্ট 7 দেখতে পাচ্ছেন, মানে এটা অন্তত বুঝতে পারছেন যে এর আগে 6টা পার্ট হয়ে গেছে। আমি রিসেন্টলি যারা WBP হোক, কেপি হোক, কনস্টেবল হোক, বা এসআইয়ের পরীক্ষা হোক, বা ফুড এসআই বা WBCS প্রিলিমিনারি, এই সমস্ত পরীক্ষা যারা রিসেন্টলি দেবেন তাদের জন্য বাছাই করা কিছু অঙ্ক নিয়ে আমি বিভিন্ন পার্ট বানিয়েছি। এই সমস্ত পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে জানিয়েছি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে চলে যাব, এবং যখনই কোনো পরীক্ষা আসবে সামনে তখন সেটাকে টার্গেট করে এরকমভাবে বাছাই করা কিছু অঙ্ক নিয়ে বিভিন্ন পার্ট আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে 7 নম্বর পার্ট, আর বেশি কথা বলছি না, শুরু করে দিই। অঙ্কগুলো দেখে অনেকটাই দেখবেন যারা পরীক্ষা দেন বা কম বেশি ভালোই পরীক্ষা দেন তাদের জন্য কিন্তু খুব কমন অঙ্ক মনে হয়, কিন্তু সেই অঙ্কগুলোর মধ্যেও কোথাও না কোথাও একটুখানি ভুল আমাদের হওয়ার সম্ভাবনা থেকে যায় যে জায়গাগুলোতে। আমি বিশেষ করে সেই অঙ্কগুলোই নিয়ে আসি সামনে। যেমন দেখুন, পাহাড়ি রাস্তা একজন সাইকেল আরোহী বা বাইক আরোহী যাই হোক 40 কিলোমিটার বেগে যায়, পাহাড়ি রাস্তায় যাচ্ছে 40 কিমি বেগে, এবং 60 কিলোমিটার বেগে ফিরে আসে। তার মানে যতটা যায় ততটাই ফিরে আসে। মাথায় রাখতে হবে, যতটা যায় ততটাই যদি ফিরে আসে তাহলে গড় গতিবেগ বের করার একটা ফর্মুলা আছে। ওই ব্যক্তি 96 কিলোমিটার পাহাড়ি রাস্তায় গিয়ে ফিরে আসতে কত সময় নেবে? এই হচ্ছে অঙ্ক। আপাত দৃষ্টিতে দেখে এটা অনেকের মনে হয় সহজ সরল অঙ্ক, কমন অঙ্ক, তবুও ভুল হয়ে যায়। কোথায় হয় আমি বলছি। প্রথমত 40 কিমি বেগে গিয়ে যদি কেউ 60 কিমি বেগে ফিরে আসে তাহলে প্রথমেই মনটা চায় যে এভারেজ গতিবেগ তার মানে 50 কিমি। 40 কিলোমিটার বেগে গেছে, 60 কিলোমিটার বেগে ফিরে এসেছে, তার মানে এভারেজ কত? এভারেজ 50। যারা একদম নতুন তারা এটা ভাবেন, কিন্তু যেই এটা ভাবলেন সেটা সব চলে গেল। কেন এটা 50 হয় না, এটা কমে 48 হয়ে যায়, এই নিয়ে আমার কিন্তু কেন হয় যে সিরিজ, সেই সিরিজের একটা ভিডিওতে আমি এটা দেখিয়ে দিয়েছি যে কেন 40 কিমি বেগে গেলাম, 60 কিমি বেগে ফিরলাম, তাহলে এভারেজ কেন 50 হবে না, তার থেকে কম কেন হবে। ঠিক আছে, আমি সেই কেনটাতে আর যাচ্ছি না। সিম্পল এভারেজ গতিবেগ বার করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে 2xy বাই x প্লাস ওয়াই। এটা হচ্ছে ফর্মুলা। x মানে হয়তো যাওয়ার গতিবেগ, y মানে আসার গতিবেগ ধরে নিতে পারি। তার মানে গেছি 40-এ গেছি, 60-এ ফিরেছি, তার সঙ্গে তার দুগুণ, এই যে হয়ে গেল, আর নিচে 60 আর 40 যোগ করে 100, দুটো শূন্য কেটে দিলাম, 4 6 24, 24 দিয়ে 48 হয়ে গেল। তার মানে 48 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 48 কিলোমিটার হবে তার গড় গতিবেগ। তবে এই গড় গতিবেগ বের করার আরও রাস্তা আছে। আপনি যত কিলোমিটার রাস্তা গেলেন, যে গতিবেগে গেলেন, যেতে কত সময় লাগলো, এবং যে গতিবেগে ফিরলেন ওই রাস্তাটাই, আসতে কত সময় লাগলো, এই দুটো সময়কে যোগ করে ওই দুটো ডিস্টেন্সকে যদি ভাগ করি তাহলে আমাদের 48 বেরোবে সোজা সাপটা রাস্তায়। কিন্তু আপাত দৃষ্টিতে এই যে বললাম 40 গেছি, 60-এ ফিরেছি, মন চাইবে 50 করে দিই, সেটা কিন্তু নয়। এভারেজ গতিবেগ 48, 2 কিলোমিটার কমে কেন গেল এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এইবারে এখানে ভুল কোথায় হয় দেখুন। এই যখনই আমরা দেখি 96 কিলোমিটার রাস্তা যাওয়ার গল্প, তাহলে 1 ঘন্টায় যদি 48 কিলোমিটার যায় তাহলে 96 কিলোমিটার যেতে কত লাগবে? 2 ঘন্টা লাগবে। এটা আমরা করে দিলাম। যেই 2 ঘন্টা উত্তর করলাম আবারও আমাদের ভুল হয়ে গেল। কেন? কারণ হচ্ছে একটা পাহাড়ি রাস্তায়, এই যে দেখুন ওই ব্যক্তি 96 কিলোমিটার পাহাড়ি রাস্তায় গিয়ে ফিরে আসতে, মানে গিয়ে ফিরে আসা, অর্থাৎ 96 কিলোমিটার যাব এবং 96 কিলোমিটার ফিরব। তাহলে এভারেজ গতিবেগ যদি 48 হয় 1 ঘন্টায়, তাহলে 96 কিমি যেতে 2 ঘন্টা লাগবে এবং 96 কিমি ফিরে আসতে আর 2 ঘন্টা, টোটাল 4 ঘন্টা হবে আমাদের উত্তর। কিন্তু কিছু জন আর কি উত্তেজিত হয়ে 4 ঘন্টাটা উত্তর করে না। ব্যাস, এটুকু আমার বলার ছিল। চলে আসি 2 নম্বর অঙ্কতে। প্রচুর পরীক্ষায় আসে, আমি আগের একটা পার্টে অঙ্ক করিয়েছিলাম এই টাইপেরই খানিকটা, যেটা হচ্ছে একটা জমিকে খুঁটি দিয়ে ঘেরা, 5 মিটার অন্তর অন্তর খুঁটি বসবে, তাহলে টোটাল একটা আয়তকার মাঠকে ঘিরতে কতগুলো খুঁটি লাগবে। সেই অঙ্কটা বলতে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে এরকম একটা অঙ্ক বলেছিলাম, আপনারা বলেছিলেন এই নিয়ে যেন একটা অঙ্ক অবশ্যই দিই, তাই আমি আজকের পার্টটাতে এটা নিয়ে অঙ্কটা দিলাম। একটা এক্সপ্রেস ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলতে পারে, কিন্তু প্রতি 50 কিলোমিটার অন্তর 3 মিনিট করে থামে। খেয়াল করবেন, সে যেতে পারে কত কিলোমিটার? 60 কিলোমিটার বেগে ঘন্টায়।
এবারে প্রতি 50 কিমি যায় আর মনে করুন একটা করে স্টেশন পড়ে, সেখানে 3 মিনিট করে দাঁড়ায়, তাহলে 600 কিমি যেতে, 600 কিলোমিটার রাস্তা যেতে ওই ট্রেনটার কতক্ষণ সময় লাগবে। এটাতে বার করতে পারে অনেকে, কিন্তু একটা ছোট্ট জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেইটা কোনটা দেখুন কিভাবে করবেন। প্রথমত 600 কিলোমিটার রাস্তা যেতে হবে, 600 কিলোমিটার যদি কোথাও না দাঁড়াতো, 60 কিমি বেগে যদি যেত, তাহলে 10 ঘন্টা লাগতো গ্যারান্টি। এটা গ্যারান্টি লাগতো 10 ঘন্টা, কিন্তু এক্সট্রা আমার লাগবে কতটুকু না, যতটুকু মাঝে রেস্ট নিচ্ছে ততটুকুই। রেস্ট কীরকম, প্রতি 50 কিমি যাবে আর 3 মিনিট করে রেস্ট। তাহলে প্রতি 50 কিমি যদি যায়, তাহলে প্রথম রেস্ট নেবে 50 কিমিতে, তারপরে রেস্ট নেবে 100 কিমিতে, তারপরে 150, 200, 250, 300 রকম করে। তাহলে সহজ সরল ভাষায় আমরা কি দেখি, 600 কিমির মধ্যে কটা 50 কিমি আছে, দেখলাম যে 5 12 60, তার মানে 12টা। এই 12টা 50 কিমি ঢুকে আছে 600 কিমির মধ্যে, তার মানে আমাকে 12 বার রেস্ট নেব। তাহলে 12 3 মিনিট করে যদি হয়, 3 12 36 মিনিট। যেই করে দিলাম অমনি অঙ্কটা ভুল হয়ে গেল। কেন ভুল হলো, ব্যাস এটুকুর জন্যই এই অঙ্কটা। সেটা হচ্ছে আমরা যখন রেস্ট নেব, প্রথম 50 কিমি যাওয়ার পর একবার, 100 কিমিতে 2 বার, 150-তে 3 বার, 200-তে 4 বার, এরকম করে যেতে যেতে এই যে ভাগটা মিলিয়েছি এবং ভাগফলটা 12 হয়েছে, তার মানে লাস্টে যে 600 কিমি পৌঁছালাম সেখানটাও কিন্তু এর মধ্যে রয়ে গেছে। এই 12টার মধ্যে সেটাও একটা রয়েছে। তো লাস্টে গিয়ে তো আর রেস্টের দরকার হয় না। ঠিক লাস্টে 600 কিমি আসার আগে যে 550 কিমিতে আমরা লাস্ট রেস্টটা নেব, 550 কিমির মধ্যে 11টা 50 আছে, তার মানে আমাদের ওই 11 × 3, তার মানে 33 মিনিট অ্যাকচুয়ালি রেস্ট হবে, কখনোই কিন্তু 36 মিনিট নয়। তাহলে উত্তর কোনটা, 10 ঘন্টা 36 মিনিট আপনি প্রথমেই পাবেন অপশানে। যদি করে দেবেন তাহলে সব গেল। আমাদের উত্তর কোনটা হবে, অপশান সি, 10 ঘন্টা 33 মিনিট। এইটুকুর জন্যই এই অঙ্কটা। নেক্সট, ভালো অঙ্ক, ছোট অঙ্ক কিন্তু পরীক্ষায় বেশ আসে। একটা ট্রেন 18 সেকেন্ডে 162 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে পেরোয়। কাকে পেরোয়, একটা প্ল্যাটফর্মকে, 162 মিটার লম্বা। এবার আমরা জানি কি, যে যখন প্ল্যাটফর্মকে পেরোয় কোনো ট্রেন, তখন কোন কোন দৈর্ঘ্য পেরোয়, নিজের প্লাস প্ল্যাটফর্মের। তার মানে এই যে 18 সেকেন্ড সময় যেটা লেগেছে, এই সময়ে প্ল্যাটফর্ম প্লাস হচ্ছে ট্রেন দুজনকে পেরিয়েছে 18 সেকেন্ডে। এইবার প্ল্যাটফর্মটা লম্বা কতটা, প্ল্যাটফর্মটা হচ্ছে 162 মিটার লম্বা, এটা 162 মিটার। আবার আরেক জায়গায় বলেছে কি দেখুন, এবং 15 সেকেন্ডে 120 মিটার লম্বা অন্য একটা প্ল্যাটফর্মকে পেরোয়। সেটা কত সেকেন্ড, সেটা হচ্ছে 15 সেকেন্ডে 120 মিটার লম্বা, সেটাও কিন্তু প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, কেননা প্ল্যাটফর্মকে পেরোতে গেলে নিজেরও পেরোতে হবে। তাহলে সেই প্ল্যাটফর্মটা হচ্ছে 120 মিটার লম্বা। এবার খেয়াল করে দেখুন, দু জায়গাতেই নিজেকে পেরিয়েছে, কিন্তু এই যে 3 সেকেন্ডের ফারাক হয়েছে যেটা, সেই 3 সেকেন্ডের ফারাক কিসের জন্য, ওই যে বড় প্ল্যাটফর্ম, প্রথমে বড় প্ল্যাটফর্ম পেরিয়েছে, পরে ছোটটা পেরিয়েছে। তাহলে প্ল্যাটফর্ম বড় কতটুকু এক্সট্রা, খেয়াল করে দেখুন, প্রথমটা ছিল 162 মিটার, পরেরটা 120 মিটার, তার মানে এই যে 42 মিটার রাস্তা এক্সট্রা পেরিয়েছে প্রথমবার, যার কারণে তার 3 সেকেন্ড বেশি সময় লেগেছে। এটাই হচ্ছে আপনার ক্লু। এখান থেকে আপনাকে ক্লুটা বার করতে হবে যে দু জায়গাতে ট্রেন নিজের কমন, তার মানে নিজের, এখানে ট্রেন নিজেকে পেরিয়েছে, এখানেও পেরিয়েছে, তার মানে নিজেকে পেরোনোর জন্য সময়ের পার্থক্য হয়নি। সময়ের পার্থক্য কেন ওপরটায় বেশি লেগেছে, কেননা ওপরের প্ল্যাটফর্মটা বড়। কতটুকু এক্সট্রা, সেটা হচ্ছে 42 মিটার, তার জন্য টাইম কত লেগেছে এক্সট্রা, 3 সেকেন্ড। এইটা আমাকে বার করতে পারলেই অঙ্ক শেষ। তার মানে ট্রেনটা 3 সেকেন্ডে 42 মিটার যায়, ব্যাস। তার মানে 1 সেকেন্ডে কতটা যায়, 3 সেকেন্ডে যদি 42 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে 3 14 42 মানে 14 মিটার, ব্যাস। এইবার 14 মিটার হচ্ছে আমার উত্তর। কিসের উত্তর, ট্রেনের গতিবেগ। কিন্তু আমাদের জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য কত। এবার ট্রেনের দৈর্ঘ্য বের করার জন্য একটা আলাদা ক্লু দরকার আমাদের, সেটা হচ্ছে ওই ট্রেনটা 1 সেকেন্ডে 14 মিটার যায়। যদি আমি 15 সেকেন্ডে কত যায় বার করতে পারি, তাহলে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাবো, যার মধ্যে প্ল্যাটফর্ম বলা আছে 120, তাহলে বাকিটা ট্রেন। বা ধরুন আমি 18 সেকেন্ডে কতটা যা বার করলাম, তাহলেও কিন্তু ওর মধ্যে ট্রেন আর প্ল্যাটফর্ম দুটোই আছে, কিন্তু প্ল্যাটফর্ম কোনটা, 162 মিটার লম্বা প্ল্যাটফর্ম। তাহলে আমাকে যেটা দরকার, 14 মিটার হচ্ছে 1 সেকেন্ডে যায়, এটা প্রথম কাজ বার করা। দিয়ে আমি কত দিয়ে গুণ করব, আমার যেটা সহজ মনে হবে এই দুজনার মধ্য থেকে। 18 দিয়ে গুণ করা সহজ না 15 দিয়ে? দেখুন আপনি 18 দিয়েও করতে পারেন, 14 × 18, কিন্তু আমার মতে বলে 15 দিয়ে গুণ করলে সুবিধা হয়। কেন, কারণ হচ্ছে 14 × 15টা সুবিধা। 14 × 15 কত হয়, এবার যদি মুখস্থ আপনার না থাকে, আপনি 14 স্কোয়ার জানেন,
14 14 কত হয়? আপনি 15 স্কোয়ার জানেন, 15 15 কত হয়? এবার ধরুন আমি যদি মনে করি 15, এটা 14 ইন্টু 15, 15টা 15 হলে কত হতো? 15টা 15 হলে 225 হতো। কিন্তু আমার আছে কটা? 14টা 15, মানে একটা 15 মাইনাস। তাহলে এখান থেকে একটা 15 বাদ দিলে কত থাকে? 210। এই হিসেবটা বুঝুন। 15 ইন্টু 14 210 কেন? 15 15 225, তার থেকে একটা 15 বাদ, তাহলে কি হলো? 210 হয়ে। এই 210 যাচ্ছে কতক্ষণে? 15 সেকেন্ডে। যার মধ্যে কি আছে? যার মধ্যে ট্রেনও আছে, যার মধ্যে প্ল্যাটফর্মও আছে। এবার এটা কোন প্ল্যাটফর্ম? 15 সেকেন্ডে যাচ্ছিল যে প্ল্যাটফর্ম 120 মিটারটা, তার মানে এখানে এই যে প্ল্যাটফর্ম আর ট্রেন, প্ল্যাটফর্মটা 120, তাহলে এইটা কত? এটা নিশ্চয়ই 90, তার মানে আমার উত্তর কত? উত্তর হচ্ছে 90। চলে আসি আমরা নেক্সট। প্রচন্ড পরিমাণে পরীক্ষায় আসে কি ডাব্লিউবিপি, কি কেপি, কি পিএসসির পরীক্ষা, প্রচন্ড পরিমাণে পরীক্ষায় আসে। ভীষণ ভালো অঙ্ক এবং ভীষণ গোলমেলে অঙ্ক। তবে আমি চেষ্টা করব আপনার যেন ফিউচারে কোনোদিন এই অঙ্কগুলোতে গোলমাল না থাকে, এবং এই ধরনের যত অঙ্ক আসবে সবগুলো যেন আপনি করতে পারেন। সেটা হচ্ছে একটা ক্লাবে 4000 টাকা বাড়তি চাঁদা তোলার জন্য যতজন মেম্বার প্রত্যেকে ততগুলি করে 10 টাকা চাঁদা দিয়ে, ততগুলি করে 10 টাকা চাঁদা দিয়ে। একটা ক্লাবে কত টাকা চাঁদা তুলতে হবে? 4000 টাকা বাড়তি চাঁদা তুলবো বলে যতজন ওই ক্লাবে মেম্বার প্রত্যেকে ততগুলো করে 10 টাকা দিয়ে। ঠিক জানতে চাইছে তাহলে ক্লাবে মেম্বার কতজন? সিম্পল। প্রথম আপনার যে কাজ হবে, প্রথম কাজ, যে টাকাটার কথা বলেছে, যে টাকাটা আমার চাঁদা হিসেবে তুলতে হবে, প্রথম কাজ হবে তাকে যে নোট 10 টাকার নোট যদি হয় তাহলে একে 10 দিয়ে ভাগ, যদি 5 টাকার নোট হয় তাহলে 5 দিয়ে ভাগ। তো 10 দিয়ে ভাগ করার পর আমি কি পেলাম? 400টা নোট পেলাম। এতগুলো কি পেলাম? এতগুলো নোট। কত টাকার নোট? 10 টাকার নোট। এইটি আমার প্রথম কাজ। আশা করি কঠিন লাগবে না। এইবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে, অঙ্কটা এমন দাঁড়ালো যতজন মেম্বার প্রত্যেকে ততগুলো করে নোট দিয়ে, তাহলে কতজন মেম্বার? ছোট্টবেলা থেকে শিখে এসেছি আমরা, মাস্টাররা স্কুলে আমাদেরকে গাছ লাগাতে বলতেন, যতগুলো সারি বানাবি বাবা প্রতি সারিতে ততগুলো করে গাছ লাগাবি। যদি 10টা সারি বানাস তাহলে প্রতি সারিতে 10টা করে গাছ, তাহলে টোটাল কত? 10 10 100 বর্গ করে পেতাম। বা উল্টো দিকে আসতে গেলে যদি বলতো যতগুলো সারি ততগুলো করে গাছ প্রতি সারিতে, দিয়ে 100টা গাছ লাগিয়েছিস মনে কর, তাহলে কটা তোরা সারি বানিয়েছিলি? বর্গমূল করে ফিরে আসতাম। প্রেয়ার লাইনে দাঁড় করানোর সময় বলতো যতগুলো লাইনে দাঁড়াবি প্রতি লাইনে ততজন করে দাঁড়াবি। এইগুলো কিভাবে আসে? বর্গ করে আর বর্গমূল করে, বর্গ করে ওপরে উঠি, বর্গমূল করে নিচে নামি। তাহলে এই যে 400 বেরিয়েছে, যতজন মেম্বার প্রত্যেকে ততগুলো করে 10 টাকা দিয়ে 400টা 10 টাকার নোট হয়েছে। তাহলে কতজন মেম্বার? মেম্বারের বর্গমূল করে দিয়ে 20, ব্যাস এতজন হচ্ছে মেম্বার। উত্তর হয়ে গেল। উত্তর 20 জন। এবার আমরা যদি উল্টো দিক থেকে ভাবি, খেয়াল করুন, 20 জন মেম্বার প্রত্যেকে 20টা করে 10 টাকার নোট দিয়েছে। খেয়াল করবেন, 20 জন মেম্বার প্রত্যেকে 20টা করে 10 টাকা দিয়েছে। তো 20টা করে 10 টাকা মানে 200 টাকা চাঁদা দেওয়া এক একজন। তাহলে 20টা মেম্বারে 200 টাকা করে যদি চাঁদা দিই, তাহলে খেয়াল করে দেখুন 4000 টাকা চাঁদা উঠেছে, মিলে গেল আমার। ব্যাস, এই তো, কিচ্ছু কাজ নেই, সিম্পল দুটি স্টেজ। কোনো দিন আশা করি আর ভুল হবে না। নেক্সট, একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বাড়ালে ট্রেনটা 210 কিমি যেতে 1 ঘন্টা সময় কম লাগে। এই অঙ্কটা আপনি XYZ ধরে যদি করেন তাহলে প্রায় 2 মিনিটের ধাক্কা আছে, মিনিট 2 লেগে যাবে, কিন্তু কখনো সেটা করতে যাবে না। সিম্পল অপশন টেস্ট করবেন, খুব বেশি যদি হয় কপাল ভালো থাকলে ফার্স্ট অপশনেই লেগে যেতে পারে। সেটা কীরকম? অঙ্কটা কীরকম দেখুন, বুঝুন। একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বাড়ালে ট্রেনটা 210 কিমি যেতে 1 ঘন্টা সময় লাগে, মানে ডিস্টেন্সটা হচ্ছে 210 কিমি। এটা হচ্ছে আমার ডিস্টেন্স, বোঝা গেল? এবার আমি দুটো স্টাইলে যাব, 2 রকম গতিবেগ। প্রথমে যাতে যেতাম তাতে যে সময় লাগতো, মানে প্রথমে যে গতিবেগে যেতাম তাতে যে সময় লাগতো, পরে আমি গতিবেগটা বাড়িয়েছি 5 কিমি, তার জন্য 1 ঘন্টা সময় কম লাগছে। তাহলে আমাকে অপশন টেস্টে কি দেখতে হবে? ধরে নিচ্ছি যে প্রথমে ছিল 30 কিলোমিটার গতিবেগ, জানতে কি চেয়েছে আমাদের ট্রেনটির গতিবেগ কত, তার মানে প্রথমে কত ছিল সেই, বোঝা গেল? এবার ধরে নিচ্ছি আমি প্রথমে 30 কিমি গতিবেগ ছিল, তাহলে 210 কিলোমিটার যেতে যদি 30 কিমি বেগে যায় তাহলে ক ঘন্টা লাগার কথা? দেখুন 7 ঘন্টা। এবার যখন 35 কিমি বেগ হবে, 5 কিমি বাড়াবো, তখন 210 কিমি যেতে কতক্ষণ লাগবে? একে 35 দিয়ে ভাগ করবো, দেখুন 6 35 210, 6 ঘন্টা। ব্যাস, এই যে 1 ঘন্টার গ্যাপ তৈরি হয়ে গেল আমার। প্রথমে 7 ঘন্টা লাগছিল, পরে আমার 6 ঘন্টা লাগছে, তার মানে 1 ঘন্টার আমার কম লাগছে, 1 ঘন্টার গ্যাপ তৈরি হয়েছে। তার মানেই আমি যে অপশনটাকে ধরেছি কপাল গুনে সেটাই হচ্ছে উত্তর। তার মানে শুরুতে ট্রেনটার গতিবেগ ছিল 30 কিমি। আপনি জাস্ট একটু চেক করবেন, একবার চেক করলেই কাজ মিটে যাবে, ঠিক আছে? নেক্সট, 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত?
1 থেকে 30 পর্যন্ত, তার মানে 1কেও দলে নেব, 30কেও দলে নেব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 1 নিজে জোড় নয়, তাই ও দলে থাকুক আর না থাকুক ও এলোই না। আমার জোড় সংখ্যা চেয়েছে, তার মানে 1 থেকে যদি মাথায় রাখতে হবে 1 থেকে 30 পর্যন্ত যদি যায়, তাহলে জোড় সংখ্যা কোথা থেকে শুরু? 2, 4, 6, 8, 10 এরকম করে করে গিয়ে একেবারে মোটামুটি 24, 26, 28, তারপরে 30-এ গিয়ে শেষ হলো। তাহলে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা কতগুলো পেলাম? যদি আন্দাজ করতে অসুবিধে হয়, হওয়ার তো কথা নয়, কারণ 1 থেকে 30 পর্যন্ত যদি যাই টোটাল 30টা সংখ্যা, যার মধ্যে 15টা জোড় 15টা বিজোড়, হাফ জোড় হাফ বিজোড় তো এটা বলা লাগবে না আশা করি নতুন করে। তাহলে আমি 1 থেকে 30 পর্যন্ত গেলাম, এই যে লিখলাম যেটা বোর্ডে, এটা বাস্তবে 15টা সংখ্যা আছে। 15টা সংখ্যা মানে যদি জোড়া বানাই কটা জোড়া? 7.5খানা জোড়া। বোঝা গেল 15টা সংখ্যা মানে 7.5টা জোড়া। কেন বলছি বুঝতে পারবেন। এই অঙ্কটা আপনি যদি চান বসে বসে আঙুল গুনে গুনে করতে পারেন, তাহলে পরীক্ষার হলে দেখবেন আপনার আঙুলগুলো সব শেষ হয়ে গেছে, ডান হাত বাঁ হাত দিয়ে পা শেষ হয়ে গেছে, দুটো পা দিয়ে পাশের জনকে এরকম করে খুঁজছেন, ভাই বলছে বল, তোর হাতগুলো একটু দে না। কেন? বলছে আঙুল গুনবো। তোর আছে তো, আমারগুলো শেষ হয়ে গেছে ভাই। পরীক্ষার হলে এটা করবেন, পাশের জনকে খুঁজবেন, ভাই আঙুল ধার দে, হাতের আঙুল দে, নাহলে পায়ের আঙুল দে। সেটা তো সম্ভব নয়। আপনাকে টেকনিক্যালি নিজস্বতাই, মানে এটা আপনার নিজের মধ্যে আছে। আমি যদি এখন বলি দেখবেন আপনি নিজেই বার করে ফেলেছেন। এটা এপিজিপি ফর্মুলা দিয়ে বার করতে হয়, কেননা এটা একটা সিরিজ। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে সমান্তর প্রগতি আছে, 2, 4, 6, 8, 10, 2, 2, 2, 2 করে বেড়ে বেড়ে গেছে। তাহলে সমান্তর প্রগতির ফর্মুলা আছে, গুণোত্তর প্রগতির ফর্মুলা আছে। কী করে করতে হয়? ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম, গ্যাপ, এদের মধ্যে যে ডিফারেন্স, এগুলোকে কাজে লেগে করতে হয়, তাই না? তো সেটা আমি যাচ্ছি না, আমি একটা সিম্পল কনসেপ্টে বলছি। খেয়াল করে দেখুন, ফার্স্ট আর লাস্টে যদি যোগ করেন কত হয়? দেখুন 32। প্রথম জন আর লাস্টের জনকে নিয়ে একটা জোড়া বানালেন, 32। দেখুন সেকেন্ড এবং সেকেন্ড লাস্ট যোগ করুন, 28 আর 4 32। ফের দেখুন 6 আর 26 32, 8, 24, 32। তার মানে ফার্স্ট আর লাস্ট প্রতি জোড়া জোড়া নিলে 32 করে হচ্ছে। তার মানে 32 কটা জোড়া? একটু আগে আমি বলেছিলাম 7টা জোড়া। খেয়াল করে দেখুন, তার মানে সিম্পল এই দুটোকে যোগ করে যতগুলো জোড়া তাইটা দিয়ে ভাগ গুণ করে দিলেই আপনার উত্তর শেষ। এবার 7.5 ইন্টু 32 মানে কত? 240। ব্যাস, উত্তর শেষ। কিচ্ছু নাই অঙ্কটার মধ্যে। এরকম আপনি এভারেজের অনেক অঙ্ক পাবেন, নাম্বার সিস্টেমে অনেক অঙ্ক পাবেন। এতগুলো সংখ্যার যোগফল কত, এতগুলো সংখ্যার এভারেজ কত, এটা ওটা সেটা অনেক রকম সিম্পল কনসেপ্ট কাজে লাগাবেন, কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনোটা বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 6টা অঙ্ক দিয়েছি। বেশি বড় ভিডিও বানাতে চাই না, কেননা বড় ভিডিও বানালে অনেক রকম সমস্যা হয়, অনেকে দেখতে অসুবিধা হয় একটানা, অনেকে আবার অনেক সময় দেখার সময় সুযোগও পায় না। ছোট ছোট ভিডিও হলে কি হয়, এই একটানা 20 মিনিট দেখে নিলাম, সময় পেলাম রাস্তায় যেতে যেতে যে কোনো জায়গায় 20 মিনিট 25 মিনিট টাইম পেলাম, একটা ভিডিও দেখে নিলাম, ব্যাস 6টা অঙ্ক 7টা অঙ্ক বা 10টা অঙ্ক শিখলাম। চেষ্টা চালাই যতটুকু পারি শেখানোর জন্য, এবং প্রত্যেকটা অঙ্কর সাথে সাথে তার পাশাপাশি আরও যে অঙ্কগুলো আছে সেইগুলোও বলার চেষ্টা করি। এবং যে অঙ্কগুলোর মধ্যে ভুলভ্রান্তির জায়গাগুলো থাকে, যেখানে ছেলেরা ভুল করতে পারে, না জেনে ভুল করতে পারে, অনেক সময় পরীক্ষার চাপে টেনশনে থেকে ভুল করতে পারে, বারবার সেই জায়গাগুলোকে নজরদারি চালাতে হয় এবং রিভাইজ দিতে দিতে ভুলগুলো শোধরাতে হয়। পরীক্ষার হলটা কিন্তু ভুল শোধরানোর জন্য নয়, ভুল শোধরানোর জন্য হচ্ছে চাকরির পরীক্ষার কোচিং সেন্টার বা আপনি বাড়িতে যেখানে পড়বেন, এইটা পরীক্ষার হলটা নয়। তাই যত আপনার মধ্যে ডিসপুট থাকবে, এই ভুল হওয়ার সম্ভাবনা যা কিছু থাকবে, সেগুলো সব এক্সপেরিমেন্ট যা করার সব বাড়িতে করুন। পরীক্ষার হল এক্সপেরিমেন্টের জায়গা না, ওটা শুধু বমি করে দিয়ে আসার জায়গা। যা শিখেছেন বমি করে দিন, উগলে দিন, ব্যাস এটুকুই হচ্ছে যাই। ঠিক আছে, আজকে 7 নম্বর। হ্যাঁ, আগামীকাল আমি 8 নম্বর ক্লাস নিয়ে ফিরছি, 8 নম্বরটা নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল বাইস বর্ধমান। তবে যেতে যেতে অবশ্যই একটা কথা বলে যাব, যারা আমাদের বিভিন্ন পেড কোর্সে আসতে চান তারা ওপর নিচে দেখবেন নাম্বার এবং ইনস্টিটিউটের অ্যাড্রেস স্ক্রল হচ্ছে, আসতে পারেন। ফুডের জন্য যদি কেউ আসতে চান, নতুন ব্যাচও শুরু হয়েছে, পুরনো ব্যাচও রয়েছে। তবে যেহেতু সময় বেশি পাবেন না, আপনারা অফলাইনে কোথাও যাবেন না এই সমস্ত ছোট ছোট সময়ের জন্য। পারলে অনলাইনে এমন কোনো ইনস্টিটিউট থেকে ক্লাস করুন যেখানে অলরেডি ক্লাসগুলো করা আছে বা ভিডিও রেকর্ডেড ক্লাস আছে। কেননা যে সময় আছে লাইভ ক্লাস করাতে গেলে এত ক্লাস আপনি এই সময়ের মধ্যে করে পারবেন না, অন্ততপক্ষে ইনস্টিটিউট করিয়ে পারবে না আপনাকে। আপনার হয়তো সময় আছে গাদা, কিন্তু ইনস্টিটিউট পারবে না, যেমন আমরা নিজেরা পারবো না। একটা ব্যাচের জন্য এত লাইভ ক্লাস ইনস্ট্যান্ট আমরা দিতে পারবো না। সেই কারণে আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো সেগুলো সব রেকর্ডেড আছে, আমরা সেই রেকর্ডিং ক্লাসও দিচ্ছি। তার সঙ্গে প্রতিদিন লাইভ যেটা করাই সেটাতে এরকম করে প্র্যাকটিস সেট করাই। তাহলে কি হয়, একদিকে আপনাদের চ্যাপ্টারগুলো কভার হতে হতে থাকে, আর একদিকে সেই পরীক্ষাকে টার্গেট করে এইরকমভাবে ভ্যারাইটিস চ্যাপ্টার থেকে প্র্যাকটিস সেট এটা তৈরি হতে হতে থাকে। ব্যাস এটুকুই।
ধন্যবাদ, সবাই ভালো থাকুন, ফিরছি আগামীকাল।